মুনাফাতে আমরা প্রথমে সূত্রগুলো নিয়ে আলোচনা করব। এখানে কি কি সূত্র আছে। তো মুনাফাকে যদি আমরা বলি, আর কি কি নাম থাকতে পারে মুনাফার? মুনাফাকে প্রচলিত ভাষায় কি কি বলে ডাকে? দেখো, তো আমরা যদি বলি যে মুনাফা, এটা একটা নাম, অথবা এটাকে বলা হয় কোনো কোনো ক্ষেত্রে লাভ, অথবা এটাকে কোনো কোনো ক্ষেত্রে বলা হয় প্রফিট, কোনো কোনো ক্ষেত্রে বলা হয় সরল মুনাফা, আবার কখনো কখনো এটাকে বলা হয় ইন্টারেস্ট। একটা নাম, এর অনেকগুলো সমর্থক নাম আছে। এগুলো হলো মুনাফা, লাভ, প্রফিট, সরল মুনাফা, ইন্টারেস্ট, আরেকটা নাম আছে সুদ, আরেকটা নাম আছে সরল সুদ। এই সবগুলোকে ইংরেজি বর্ণমালার একটা অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে আই, ইন্টারেস্ট। আই হচ্ছে ইন্টারেস্ট। এরপর এর সাথে কি কি রাশি সম্পর্কিত আছে? আমরা কখন মুনাফা পাই? আমরা যখন ব্যাংকে কিছু টাকা জমা রাখি, তখন ব্যাংক আমাদেরকে কিছু শর্ত সাপেক্ষে ওই টাকাটার পর অতিরিক্ত কিছু টাকা দেয়। ওই টাকাটাকে বলা হয় লাভ অথবা মুনাফা। আবার আমরা দেখি যে একটা দ্রব্য যখন ক্রয় করি, 5 টাকা একটা কলম ক্রয় করে আমরা যখন 10 টাকা বিক্রি করি, তখন আমরা দেখি যে এখানে লাভ হয় কত টাকা? 5 টাকা। তাহলে মুনাফা এমনি এমনি আসবে না। মুনাফা একটা অংশের উপর ভিত্তি করে আসে। যে অংশটার উপর ভিত্তি করে আসে তাকে বলা হয় আসল। অর্থাৎ আমরা যে টাকাটা ইনভেস্ট করি তাকে বলা হয় আসল। তাহলে মুনাফার সাথে সম্পর্কিত আরেকটা শব্দ আছে আসল। আসলে আর কি কি নাম থাকতে পারে? পুঁজি। আসলকে কখনো কখনো পুঁজি বলা হয়। আবার একটা নাম থাকতে পারে মূলধন। আসল, পুঁজি, মূলধন একই কথা। কোনো কোনো অঙ্কে আসল থাকবে, কোনো কোনো অঙ্কে পুঁজি থাকবে, আবার কোনো কোনো অঙ্কে মূলধন থাকবে। আবার কখনো কখনো এটাকে বিনিয়োগকৃত টাকাও বলা হয়। এটাকে প্রকাশ করা হয় এর পি দিয়া, হুইচ ইজ প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে আসল। তারপর তাহলে একটা পার্ট গেল, আরেকটা পার্ট গেল। এখন আরেকটা এর সাথে যখন আমরা একটা টাকা ব্যাংকে রাখি, তখন কিন্তু এমন না যে আজকে ব্যাংকে টাকাটা রাখলাম, কালকে আমাদেরকে একটা প্রফিট দিয়ে দিবে, এরকম কোনো না। তাহলে ব্যাংকে একটা টাকা রাখার পর ব্যাংক কর্তৃক আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দেয়, যে 3 মাস। আমরা যখন একটা টাকা ব্যাংকে 5 বছর 6 বছরের জন্য রাখি, তখন ব্যাংক কী করে 1 মাস পর পর অথবা 3 মাস পর পর একটা প্রফিট দেয় আমাদেরকে। আমরা এটা 1 মাস পরে তুলতে পারি, আবার 3 মাস পরেও তুলতে পারি। তাহলে আমরা যখন একটা টাকা বিনিয়োগ করলাম মুনাফা লাভের আশায়, তখন সেখানে আমাদের একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয়। ওইটাকে বলা হয় সময়। সময়টাকে প্রকাশ করা হয় এন দিয়া। এবং এই যে সময়টা, এই অঙ্কের জন্য সময়টাকে অবশ্যই আমরা কিসে প্রকাশ করতে হবে? বছরে। আমাদেরকে বছরে কনভার্ট করে নিতে হবে। যদি মাস থাকে সেটাকে আমরা বছরে কনভার্ট করব। তাহলে আমরা কি কি পাইলাম? মুনাফা পাইলাম, আসল পাইলাম, এন পাইলাম। এখন এই যে আমরা একটা টাকা মুনাফা পাইলাম, যে 1 লাখ টাকা রাখার পর আমাদের ব্যাংক আমাদেরকে 10,000 টাকা দিবে অথবা 9,000 টাকা দিবে। এই যে 9,000 টাকা এবং এই যে 10,000 টাকা, এটা একটা নির্দিষ্ট মাত্রার উপর ভিত্তি করে দেয়। অর্থাৎ একটা রেট আছে যে 100 টাকায় কত টাকা আমাদেরকে দিবে। ওই যে রেট, এটাকে বলা হয় মুনাফার হার। মুনাফার
মুনাফার হারের আর কি কি নাম থাকতে পারে? সুদের হার। আর কি নাম থাকতে পারে? শতকরা সুদ। যাই বলুক না কেন এটাকে বলা হয় আর, রেট অফ ইন্টারেস্ট। তাহলে দেখো যে তোমাদের যে অধ্যায়টা আছে মুনাফা, এই অধ্যায়ের মধ্যে আমরা একটা, দুইটা, তিনটা, চারটা রাশি পেলাম। কয়টা রাশি পেলাম? চারটা রাশি। প্রথমে হচ্ছে সময়, তারপর মুনাফা, তারপর হচ্ছে আসল, তারপর সেখানে সুদের হার অথবা মুনাফার হার। সময়কে প্রকাশ করা হয় এন দিয়া, মুনাফাকে প্রকাশ করা হয় আই দিয়া, আসলকে প্রকাশ করা হয় পি দিয়া, মুনাফার হার অথবা শতকরা সুদের হারকে প্রকাশ করা হয় আর দিয়া। যখন এই চারটা জিনিস তুমি প্রশ্নে পাইবা, এই চারটা জিনিস থেকে একটা সূত্র আবিষ্কার হয়েছে এবং এই সূত্রটার নাম হচ্ছে, আমরা যদি সূত্রগুলোর দিকে তাকাই, যে প্রথম যে সূত্র এটা হচ্ছে মুনাফা। মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আই দিয়া। তাহলে আই সমান সমান পি এন আর, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র। তাহলে মুনাফাটা আমরা কিভাবে পাবো? যে আসল, সময় এবং শতকরা সুদের হারকে যদি আমরা গুণ করি, যে গুণফল পাওয়া যায় তাকে বলা হয় মুনাফা। কোনো একটা আসল, সময় এবং মুনাফার হার, নির্দিষ্ট একটা মুনাফার হারকে যখন আমরা গুণ করি তখন আমরা কি পাই? মুনাফা পাই। এখন এইটা থেকে আমরা আসল বের করতে পারি, মুনাফা বের করতে পারি এবং মুনাফার হারও বের করতে পারি। কিভাবে? যদি আমরা এখানে আসল বের করি, পি সমান, এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি এটা ওই পাশে চলে গেল, তখন আই বাই এন আর। অর্থাৎ মুনাফাকে যদি সময় এবং মুনাফার হার দেওয়া ভাগ দেওয়া হয় তখন যে মানটা পাওয়া যায় তাকে বলা হয় আসল। এর থেকে আমরা সময় বের করতে পারি। সময় এন সমান আই বাই পি আর। আসল এবং সুদের হারের অথবা মুনাফার হারের গুণ দিয়ে সেটা যদি আমরা মুনাফাকে ভাগ দিই তখন আমরা কি পাবো? সরাসরি মুনাফা সময়টা পাবো। আরেকটা জিনিস আমরা বের করতে পারি, আরেকটা মান, এটা হচ্ছে মুনাফার হার। মুনাফার হার আর সমান সমান আই বাই পি এন। একটা কথা আছে, আমরা যখন আর বের করবো তখন 100 দ্বারা গুণ দিতে হবে, আর আর এর মান যখন আমরা বসাবো তখন 100 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে এই হচ্ছে 2.1 এর যে সূত্রগুলো, চারটা সূত্র আছে। মুনাফা আই সমান পি এন আর, আসল পি সমান আই বাই এন আর, সময় এন সমান আই বাই পি আর এবং মুনাফার হার আর সমান আই বাই পি এন ইন্টু 100। 200 এটাকে পার্সেন্টে প্রকাশ করতে হবে। তাহলে অঙ্কের মধ্যে একটা রাশির অনেকগুলো মান থাকতে পারে। কি কি থাকতে পারে আমরা আলোচনা করলাম। তাহলে 2.1 এর মধ্যে আমাদের রাশি আছে চারটা, আই, পি, এন, আর। আই হচ্ছে মুনাফা, পি হচ্ছে আসল, এন হচ্ছে সময়, আর হচ্ছে মুনাফার হার। এখন এখানে আরেকটা রাশি আছে, এটা হচ্ছে আরেকটা রাশি যদি আমরা চিন্তা বলি যে এটা হচ্ছে আসল আর মুনাফাকে যদি একসাথে করে দেই তখন কি হয়? মুনাফা আসল অথবা সুদ আসল। অর্থাৎ যে আসলটা আছে এবং অতিরিক্ত যে সুদটা আমরা পাইলাম, এই দুইটা টাকাকে যদি আমরা একসাথে করে দেই তখন এটাকে বলা হয় সুদ আসল। সুদ আসল অথবা মুনাফা আসল। মুনাফা আসল এটা হচ্ছে এ, টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট দ্বারা প্রকাশ করা হয় এ দ্বারা।
তাহলে সুদ আসল আর মুনাফা আসল, অর্থাৎ আসল যোগ মুনাফা অথবা সুদ যোগ আসল, যাই বলি না কেন এটাকে প্রকাশ করা হয় এ দিয়া। তাহলে এর একটা কি সূত্র হতে পারে আমরা যদি দেখি, সুতরাং এটা হলে কি হবে, আসল হচ্ছে পি আর মুনাফা হচ্ছে আই। তাহলে আবার আই হচ্ছে কত, এটা আমরা যদি পি কমন নেই তাহলে 1 প্লাস এন আর। এখন 1 প্লাস এন আরটা কিভাবে আসলো, ওই যে আই এর মান কত পি এন আর, আমরা যদি এটা ব্যবহার করি যে পি প্লাস কত পি এন আর, এই দুটো থেকে পি যদি কমন নেই তাহলে কি তো 1 প্লাস এন আর, 1 প্লাস এন আর। কখনো কখনো এইটা দিয়েও আমাদের অঙ্ক করতে হয়। এই টোটাল হচ্ছে 5টা সূত্র। তাহলে মুনাফাতে 2.1 আমরা যদি দেখি যে 2.1 এর মধ্যে আমরা কয়টা সূত্র পাইলাম, টোটালে 5টা সূত্র পাইলাম। একটা হচ্ছে মুনাফা, আর একটা হচ্ছে আসল, আর একটা হচ্ছে সময়, আর একটা হচ্ছে মুনাফার হার নির্ণয়, এবং আরেকটা হচ্ছে সুদ আসল অথবা টোটাল অ্যামাউন্ট মুনাফা। এরপর এই অধ্যায়ের মধ্যে প্রথম যে 3টা অঙ্ক আছে, প্রথম 3টা অঙ্কের সাথে এই সূত্রগুলোর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ প্রথম 3টা অঙ্ক হচ্ছে আমাদের লাভ ক্ষতির অঙ্ক। তোমরা পূর্বের ক্লাসে পড়ে আসছো যে লাভ ক্ষতি, লাভ ক্ষতির কথা যদি আমরা চিন্তা করি তাহলে লাভ ক্ষতির সাথে সম্পর্কিত হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সাথে সম্পর্কিত হচ্ছে ক্রেতা এবং বিক্রেতা। তাহলে আমরা যদি ওইটা একটু আলোচনা করি, আমরা চিন্তা করলাম লাভ আর ক্ষতি দুইটা বিপরীত, একটা প্লাস আর একটা মাইনাস। তাহলে লাভ ক্ষতির সাথে সম্পর্কিত হচ্ছে লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে, আমরা যদি বলি লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে, লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে, লাভ অথবা ক্ষতি একটা জিনিসের উপর নির্ভর করে। এবং এটা কি, এটা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য, লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করে, ক্রয় মূল্যের উপর নির্ভর করে। কিভাবে, একটি কলম যখন আমরা 5 টাকায় কিনি এবং সেই কলমটা যদি কেউ 60 টাকায় বিক্রি করে তাহলে কিন্তু লাভ। কিভাবে লাভ, কলমের ক্রয় মূল্য হলো 5 টাকা আর বিক্রয় মূল্য হলো 60 টাকা, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে কি হলো, লাভ হলো 2 টাকা। আবার কেউ যদি একটি কলম 5 টাকায় কিনে 3 টাকায় বিক্রি করে তাহলে কি হলো, ক্ষতি হলো, কারণ সে কিনছে বেশি টাকা দিয়ে আর বেচছে কম টাকা দিয়ে। তো এই লাভ বা ক্ষতি নির্ভর করে কিসের উপর, ক্রয় মূল্যের উপর। এখন এই ক্রয় মূল্যের সাথে আবার সম্পর্কিত আছে কি, ক্রেতা এবং বিক্রেতা। ক্রেতা এবং বিক্রেতা, ক্রেতাকে যে ক্রয় করে, বিক্রেতাকে যে বিক্রয় করে। তাহলে এই বিক্রেতা হচ্ছে আবার 2 প্রকার, একটা হচ্ছে পাইকারি পাইকারি বিক্রেতা, আর একটা হইল খুচরা বিক্রেতা। আমরা সাধারণত বাজারে যে টং দোকান দেখি অথবা নর্মাল যে ছোট ছোট দোকানগুলো দেখি, তারা একটি একটি প্রোডাক্ট করে বিক্রি করে, একটি একটি আইটেম করে বিক্রি করে, তাদেরকে বলা হয় খুচরা বিক্রেতা। আর যারা ফ্যাক্টরি থেকে অনেকগুলা মাল একসাথে নিয়ে আসে, অনেকগুলো প্রোডাক্ট একসাথে নিয়ে আসে, তাদেরকে বলা হয় পাইকারি বিক্রেতা। অর্থাৎ আমরা যখন দেখি যে আমরা কোনো একটা লাইব্রেরিতে যাই, লাইব্রেরিতে গেলে লাইব্রেরিয়ান কিন্তু একটা দুইটা কলম করে আর কিনে না, তার কাছে হিউজ পরিমাণ কলম থাকে, কিন্তু সে বিক্রি করে কয়টা, একটা। সে যখন কোম্পানির কাছ থেকে অনেকগুলা কলম ক্রয় করে তখন সে হচ্ছে পাইকারি ক্রেতা, আর তার কাছে যে কোম্পানি বিক্রি করতেছে কোম্পানিটা হচ্ছে গেল পাইকারি বিক্রেতা। আর আমরা যখন লাইব্রেরি থেকে কোনো একটা কলম, একটি কলম কিনি 5 টাকা অথবা 10 টাকা দিয়ে, তখন আমরা হচ্ছে খুচরা ক্রেতা।
আর এই লাইব্রেরিয়ান এই লোকটা যখন আমাদের কাছে কলমগুলো বিক্রি করে তখন উনি হচ্ছে খুচরা বিক্রেতা। তাহলে খুচরা বিক্রেতা একটা প্রোডাক্টের উপর লাভ করে বেশি, দাম সে নির্ধারণ করে বেশি, আর পাইকারি বিক্রেতা একটা প্রোডাক্টের উপর দাম নির্ধারণ করে কম, মূল্য নির্ধারণ করে কম। তাহলে এই ক্রেতা ক্রয় মূল্যটা কি, যে নির্দিষ্ট মূল্যে একটি পণ্যদ্রব্য বিক্রি করা হয় তাকে বলা হয়, পণ্যদ্রব্য ক্রয় করা হয় তাকে বলা হয় ক্রয় মূল্য। আর যে নির্দিষ্ট মূল্যে কোনো একটা পণ্যদ্রব্য বিক্রি করা হয় তাকে বলা হয় বিক্রয় মূল্য। যে ব্যক্তি কোনো একটা দ্রব্য ক্রয় করে তাকে বলা হয় ক্রেতা। যে ব্যক্তি কোনো একটা নির্দিষ্ট মূল্যের বিনিময়ে কোনো একটি দ্রব্য বিক্রি করে তাকে বলা হয় বিক্রেতা। তাহলে লাভ আমরা কি বলতে পারি? লাভ যদি আমরা বলি যে কখন লাভ হবে, লাভ লাভ হইল ক্রয় মূল্য স্মলার দেন বিক্রয় মূল্য। অর্থাৎ যদি ক্রয় মূল্য কম হয় এবং বিক্রয় মূল্যটা বেশি হয় তাহলে কি হবে? লাভ। তাহলে লাভের একটা সূত্র আমরা দিতে পারি যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে ক্ষতি কি হবে? যে একটি কলম তুমি 5 টাকা দিয়ে কিনছো, বিক্রি করছো কত? 3 টাকা। তাহলে তোমার কি হইলো? এখানে ক্ষতি হয়ে গেল। তার মানে এখানে কোনটা বেশি? ক্রয় মূল্য বেশি আর বিক্রয় মূল্যটা কম। তাহলে আমরা কি বলতে পারি যে ক্রয় মূল্য গ্রেটার দেন বিক্রয় মূল্য। তাহলে আমরা সূত্রটা কি দিতে পারি যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এই ক্রয় মূল্য বিক্রয় মূল্যের উপর ভিত্তি করে আমাদের প্রথম 3টা অঙ্ক আছে। যে প্রথম অঙ্কটা আমাদের পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার একটা কথা বলা আছে যে পাইকারি বিক্রেতা কি করে? অনেকগুলো জিনিস একসাথে ক্রয় করে, আর পাইকারি যে ক্রেতা সে কি করে? অনেকগুলো জিনিস একসাথে ক্রয় করে। আর পাইকারি যে বিক্রেতা কি করে? অনেকগুলো জিনিস একসাথে বিক্রি করে। আর খুচরা বিক্রেতা কি করে? একটি একটি করে বিক্রি করে। তাহলে পাইকারি বিক্রেতা যে পণ্যগুলো বিক্রি করে সেই পণ্যগুলোর উপরে তার লাভ হয় কি? কম, অর্থাৎ পণ্যের মূল্য নির্ধারণ করে কম। আর যে খুচরা বিক্রেতা সে একটি পণ্যদ্রব্যের উপর অনেক বেশি মূল্য নির্ধারণ করে। আচ্ছা, তাহলে আজকে আমরা এতটুকুই রাখি যে সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। আর পরবর্তী ভিডিওতে আমরা এই 3টা অঙ্ক নিয়ে এসে আমরা একটা ভিডিও তৈরি করব। তোমরা এই সূত্রগুলো লিখে রাখো এবং এগুলো বেশি বেশি করে অনুশীলন করো। সূত্র ছাড়া অঙ্ক করা একেবারেই সম্ভব না। আর এই অঙ্কগুলো বুঝতে গেলে তোমাকে এই সূত্রগুলো বোঝাই লাগবে। তো তোমরা এই সূত্রগুলো একটু বেশি বেশি পড়ো। আমরা পরবর্তীতে 3টা অঙ্ক নিয়ে আলোচনা করব।